সবাইকে আবারও স্বাগতম টেকনিক ইজি এডুকেশনে। আজকের পর্বে আমরা সবাই একসাথে নতুন কিছু শিখব এবং মজার মজার প্রশ্নের সমাধান করাবো। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা পড়াচ্ছিলাম নবম দশম শ্রেণীর ইজি আইসিটি বই থেকে এমসিকিউর সমাধান। তো আজকের ষষ্ঠ অধ্যায় থেকে পড়াচ্ছিলাম। ষষ্ঠ অধ্যায় হলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। টাইপ ফোর চলক বা ভেরিয়েবল টাইপ 4-এ রয়েছে। তো এর আগে 3টা টাইপ হয়েছে। যারা আগের পর্বগুলো দেখোনি সে পর্বগুলো দেখে আসবে অবশ্যই। তার আগে তোমরা বেসিক কনসেপ্টগুলো অবশ্যই দেখে আসবা। এমসিকিউ ভালো পারতে হলে, এমসিকিউতে সর্বোচ্চ নাম্বার পেতে হলে অবশ্যই আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের মানে প্রতিটা অধ্যায়েরই বেসিক কনসেপ্ট আছে আমাদের। তবে এই ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউগুলো ভিডিওগুলো দেখতে হলে তোমাকে অবশ্যই আগে বেসিক কনসেপ্টসের পর্বগুলো দেখে আসতে হবে, তাহলে তোমাদের এগুলো বুঝতে সহজ হবে। আমি আজকের টাইপে তোমাদের দেখাবো ভেরিয়েবল থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সেই প্যাটার্নগুলো দেখাবো এবং প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো প্রথম প্রশ্নটা রয়েছে, প্রোগ্রামের ভিতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়? ডেটা সঞ্চয় করা হয় কোথায়? প্রোগ্রামের ভিতরে। আমাকে জানতে হবে ভেরিয়েবল কি। এখানে অপশন রয়েছে ফাংশন, স্টেটমেন্ট, লুপে। এই আমরা বেসিকে প্রতিটা টপিকের কিন্তু আলোচনা করেছি খুব বিস্তারিত। ফাংশন রয়েছে, অনেকগুলো ফাংশন রয়েছে। পাইথনের প্রি ডিফাইন্ড ফাংশন রয়েছে যেগুলো পূর্ব থেকে নির্ধারিত। হ্যাঁ, আচ্ছা, এগুলো দিয়ে আমরা কি করি? কাজ করি, বিভিন্ন কাজ করি, কোডের কাজ করি। হ্যাঁ, তো এগুলো অপারেট করে জেনারেট করে সেই তথ্যগুলো জমা রেখে কোথায়? ভেরিয়েবলে। এবং স্টেটমেন্ট রয়েছে, বিভিন্ন শর্তের স্টেটমেন্ট রয়েছে। হ্যাঁ, ইফ রয়েছে, এলস রয়েছে, এলিফ রয়েছে, ম্যাচ স্টেটমেন্ট রয়েছে। তো সেগুলো তোমরা দেখে আসবা। তো এগুলো ডেটা সঞ্চয় হয় একমাত্র ভেরিয়েবলে। এই সবগুলো কাজে কাজ করে। লুপের ব্যবহার আমরা শিখিয়েছি। লুপ হলো কি? লুপ হলো যে কাজটি আমরা পুনরাবৃত্তি করতে চাই, বারবার করতে চাই, সেটা বারবার লিখবো না। লুপের ব্যবহার যদি করতে পারি প্রোগ্রামিংয়ে, সেক্ষেত্রে আমাদের বারবার লিখে আমাদের সময় নষ্ট হবে না, সময়টা বেঁচে যাবে। সময় বাঁচাও সবাই। আচ্ছা, তাহলে এই 3টা অপশনে একটাও না, হবে কি? ভেরিয়েবল। আমার উত্তর হচ্ছে ডেটা সঞ্চয় করা হয় ভেরিয়েবলে। ভেরিয়েবলের ডেটা সঞ্চয় করা হয়। ভেরিয়েবল হলো একটা চলক। ভেরিয়েবল কি? ভেরিয়েবল একটা চলক। আমরা গণিতে শিখে এসেছি চলক হলো কি এক্স ওয়াই জেড। এই চলক যেই চলকই হোক, সেই চলক কি পরিবর্তনশীল, তার মান নির্দিষ্ট না। পরিবর্তনশীল। তাই ভেরিয়েবলও কি একটা পরিবর্তনশীল ভেরিয়েবলে ডেটা সঞ্চয় হয়। ডেটা সঞ্চয় হয় কিভাবে? ভেরিয়েবলে ডেটা সঞ্চয় হয় হলো ভ্যালু অ্যাসাইন করে। ভ্যালু অ্যাসাইন করা হয়। ডেটা সঞ্চয়কে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। এর জন্য অবশ্যই এই সমান চিহ্ন দিয়ে আমরা ভ্যালু অ্যাসাইন করি। হ্যাঁ, সমান চিহ্ন দিয়ে ভ্যালু অ্যাসাইন করি। সাপোজ মনে করো আমি লিখলাম প্রিন্ট লিখলাম। এখানে যদি আমি হ্যালো লিখি, অবশ্যই এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে, তাহলে ভ্যালু অ্যাসাইন কি করবে? হ্যালো আসবে। স্ক্রিনে আমার ভ্যালু অ্যাসাইন কি করবে? হ্যালো আসবে। আচ্ছা, এই হলো ভেরিয়েবল সম্পর্কে আমরা জানলাম এই প্রশ্নের মাধ্যমে। একটু আলোচনা করে নিলাম, পরবর্তী প্রশ্নগুলো যেন তোমাদের জন্য সহজ হয়ে যায়, বুঝতে পারো সহজভাবে। আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, ভেরিয়েবল। এখন এই যে আমার প্রশ্ন ছিল কি, প্রোগ্রামের ভিতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়? আমার প্রশ্ন ছিল প্রোগ্রামের ভিতর কোথায় ডেটা সঞ্চয় করা হয়? ডেটা সঞ্চয় করা হয় ভেরিয়েবলে। কেমন? সে ডেটা সঞ্চয় করা হয় ভেরিয়েবলে। আচ্ছা, এই ভেরিয়েবল কি করে? ভেরিয়েবল কিন্তু ডেটা সঞ্চয় করার জন্য, যেমন সাপোজ আমি একটা ফাংশন লিখলাম এজ, একটু আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবা কিভাবে ডেটা সঞ্চয় হয়। এজ লিখলাম, এজ একটা ফাংশন, বয়স নির্ধারণের জন্য এজ ফাংশন। দেখো, এই ফাংশন যখন আমার বয়স মনে করো 23 বছর, আমি 23 বয়সের যুবক। হ্যাঁ, আচ্ছা, এখন এই ভেরিয়েবল কি করবে? ভেরিয়েবল এটাকে 23, দেখো এই আউটপুট দিবে। দেখো 23 এই আউটপুটটা দিবে। হ্যাঁ, কিন্তু এটা জমা হবে কিভাবে? ভেরিয়েবল এটা জমা করবে র্যাম। তোমরা র্যামের নাম শুনেছো, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ওই র্যামকে ভেরিয়েবল বারবার ডিস্টার্ব করবে, বলবে এই এজ নামে আমার একটা এজ নামে একটা আমি পাঠাচ্ছি, সেটাকে অবশ্যই সেখানে কি র্যাম, তোমরা জানো ভোলাটাইল মেমোরি, অস্থায়ী মেমোরি এটা। তো ওই র্যামে ক্ষণিকের জন্য এই ডেটাটা রাখার জন্য ভেরিয়েবল
র্যামকে রিকোয়েস্ট করে। তো এইভাবে ভেরিয়েবলে ডেটা সঞ্চয় হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। তোমরা বেসিক কনসেপ্ট বুঝলে তোমরা এমসিকিউগুলো খুব সুন্দরভাবে পারবা। আচ্ছা, আমি বলেছিলাম ভেরিয়েবল যা চলক তাই, কিসের মতো? ভেরিয়েবল দেখতে বক্সের মতো। হ্যাঁ, ভেরিয়েবল দেখতে কি বক্সের মতো, ভেরিয়েবল দেখতে বক্সের মতো। পরবর্তী প্রশ্নে কি রয়েছে, ভেরিয়েবল শব্দের অর্থ কি? যেটা আমি শুরুতেই বলেছি, ভেরিয়েবল কি? ভেরিয়েবল যেটাকে চলক, চলকও পরিবর্তনশীল, ভেরিয়েবলও পরিবর্তনশীল। তাহলে আমার অপশনে রয়েছে প্রথমেই ভেরিয়েবল শব্দের অর্থ হলো পরিবর্তনশীল, আমরা এটা দাগিয়ে দেব পরিবর্তনশীল। ভেরিয়েবল কি নামেও পরিচিত? ভেরিয়েবল কি নামে পরিচিত? ভেরিয়েবল চলক নামে পরিচিত। ভেরিয়েবল কি? চলক। আচ্ছা, হয়ে গেল। একই রকম প্রশ্ন আমি কয়েকটা দেখো রেখেছি তোমাদের জন্য, কারণ প্রশ্নের মধ্যে একটা ভেরিয়েশন আনার জন্য, যেন তোমরা পরীক্ষা হলে কনফিউজ না হও। হ্যাঁ, এই জন্য আমি একই রকম প্রশ্ন রেখেছি কয়েকটা, দেখো। এরপরে প্রশ্ন আমরা চলে যাই, ভেরিয়েবল যা, চলক যা, এবং দুটাই কি পরিবর্তনশীল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমি চলে যাই, ভেরিয়েবল কি নামে পরিচিত পড়লাম, আমরা জানলাম। এরপর কোনটির মাধ্যমে ভেরিয়েবলকে পুরো প্রোগ্রাম চিনতে পারে? কোনটির মাধ্যমে? আচ্ছা, দেখব কোনটির মাধ্যমে ভেরিয়েবলকে পুরো প্রোগ্রাম চিনতে পারে? কোনটির মাধ্যমে? কোনটির মাধ্যমে? আমি বেসিকে পড়েছিলাম ডেটা টাইপ। ডেটা টাইপের মাধ্যমে পুরো প্রোগ্রামকে চিনতে পারে ভেরিয়েবল। তো ডেটা টাইপ কী জিনিস সেটা আমি তোমাদেরকে জানিয়েছি। ডেটা টাইপ, অনেক ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করেছি। ডেটা টাইপ, আমরা ডেটা টাইপে যে কোনো সংখ্যা আমরা দিলে সেটা আমরা কি, যে কোনো কিছু দিলে, তথ্য দিলে সেটাকে আমাকে দিয়ে দিবে। যেমন আমি ইন্টিজার দিব, পূর্ণ সংখ্যা দিব, ভগ্নাংশ দিব, যাই দেয় না কেন, সেটা ডেটা টাইপ কি পুরো প্রোগ্রামকে চিনিয়ে দিবে আমাকে। মানে কোনটির মাধ্যমে ভেরিয়েবলকে পুরো প্রোগ্রাম চিনতে পারে? কোনটির মাধ্যমে? ডেটা টাইপের মাধ্যমে। ডেটা টাইপে আমি চিনতে পারবো, জানতে পারবো। তাহলে আমার উত্তর হবে ডেটা টাইপ। পরবর্তী প্রশ্ন হলো ভেরিয়েবলের নামে, পরবর্তী প্রশ্ন হলো আমাদের, ভেরিয়েবলের নামে সবসময় কয়টি শব্দ থাকে? ভেরিয়েবলের নামে একটি শব্দ থাকে, সেটা তোমাদের জানতে হবে। ভেরিয়েবলের নামে কয়টি শব্দ থাকে? সবসময় একটি শব্দ থাকে। যেমন টেকনিক ইজ এডুকেশন, এখানে কয়টা শব্দ? 3টা শব্দ। টেকনিক ইজ এডুকেশন, তোমরা জানো কতগুলো বর্ণ নিয়ে একটা শব্দ হয়। হ্যাঁ, কিন্তু কেউ যদি বলো যে আমি কতগুলো শব্দ নিয়ে একটি শব্দ গঠন করবো, সেক্ষেত্রে তোমাকে স্পেস উঠিয়ে দিতে হবে। স্পেস উঠিয়ে দিতে হবে। ভেরিয়েবলের নামকরণে কিছু নিয়ম আছে, তো এগুলো তোমাদের জানতে হবে। হ্যাঁ, ভেরিয়েবলের নামে সবসময় কয়টি শব্দ হয়? একটি শব্দ হয়। তার আগে আমি একটু তোমাদের একটু ক্লিয়ার করি, দেখো এই প্রশ্নটা যদি ক্লিয়ার হও, এই টাইপের প্রশ্নগুলো সব পারবা। হ্যাঁ, এই টাইপের যত প্রশ্ন আছে, দেখো ভেরিয়েবলের নামকরণে সবসময় একটি শব্দ হয়। কেন একটি শব্দ হয়? দেখো, আমি এ থেকে জেড বা এটা হলো ছোট হাতের, এটা হলো বড় হাতের, এ থেকে জেড, এটা হলো আন্ডারস্কোর। দেখো, এই 3টা জিনিস সবসময় ভেরিয়েবলের শুরুতে থাকে। 3টা জিনিস সবসময় ভেরিয়েবলের শুরুতে থাকে। আমি বলছিলাম টেকনিক ইজ এডুকেশন। হ্যাঁ, টেকনিক ইজ এডুকেশন তুমি যদি একসাথে মানে একটা শব্দ আকারে লিখতে চাও, সেক্ষেত্রে তুমি অবশ্যই মাঝখানে এই আন্ডারস্কোর দিয়ে তুমি লিখতে পারো, কিংবা একসাথেও লিখতে পারো। একটি শব্দ লিখতে হবে, কোনো স্পেস দেওয়া যাবে না। তবে ভেরিয়েবলের যেহেতু একটা সেন্সিটিভ কেস, অবশ্যই এক্ষেত্রে নামকরণে ভুল করা যাবে না। তাই এই কথাগুলো বলে দিলাম যে এ থেকে জেড, ভেরিয়েবলের প্রথম অক্ষর হবে এ থেকে জেড, স্মলার হোক আর ক্যাপিটাল হোক, আর আন্ডারস্কোর হবে, আর কোনো চিহ্ন হবে না শুরুতে, ভেরিয়েবলের শুরুতে। হ্যাঁ, এই আর কোনো চিহ্ন হবে না, শুধু আন্ডারস্কোর বসাতে পারবো, একটা চিহ্নই। তোমাদেরকে যদি আরেকটু ক্লিয়ারলি বলে, দেখো তোমরা এই সাইনটা চিনো। হ্যাঁ, এরপর চিহ্ন হলো এই পার্সেন্টেজ সাইন, এটা হেড সাইন। হ্যাঁ, এই সাইনগুলো বলা হয় এক্সপোনেন্ট সাইন। এই সাইনগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না, শুরুতেও না, শেষেও না, মাঝখানেও না, কোথাও এই সাইনগুলো ব্যবহার করা যাবে না। যদি এই সাইনগুলো ব্যবহার করি, তাহলে ভেরিয়েবলের নামকরণ হবে ভুল, ভেরিয়েবলের নামকরণ ভুল হয়ে যাবে। তাহলে ভেরিয়েবল নামে সবসময় একটি শব্দ হবে, সেটা মাথায় রাখবা। এই তথ্যগুলো মাথায় রাখো, পরবর্তী আমি প্রশ্নে এই তথ্যগুলো তোমরা পাবা। আচ্ছা, এবার দেখো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভেরিয়েবলে দুটি শব্দ লিখতে হলে কি করতে হবে? ভেরিয়েবলে দুটি শব্দ লিখতে হলে দুটি শব্দের মধ্যে থাকা স্পেসগুলো বাদ দিয়ে একটি শব্দ হিসেবে লিখতে হবে। ওই যে বললাম না, টেকনিক ইজ এডুকেশন, 3টা শব্দ, স্পেসগুলো বাদ দিয়ে একবারে লিখতে পারবা। আচ্ছা, আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ওই যে বললাম আন্ডারস্কোর, 3টা শব্দের মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করে তোমরা কি ভেরিয়েবল একটা শব্দে রূপান্তর করতে পারবা, তাহলে ভেরিয়েবল হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো ক নাম্বার খ নাম্বার দুইটাই হলো, পুরো আমাদের অপশনগুলো পড়তে হবে। দুটাই কিন্তু হচ্ছে আমাদের, দুইটাই হচ্ছে আমাদের, ক হচ্ছে, খ হচ্ছে উত্তর। আচ্ছা, কমা ব্যবহার করতে হবে, কমা তো ব্যবহার করা যাবে না।
আচ্ছা, এবার ভেরিয়েবলে 4 নাম্বার দেখো ক ও খ উভয়, তাহলে ক খ উভয় আমি আগে মার্ক করে দিয়েছি। ক খ হবে উত্তর, ক খ যদি উত্তর হয় তাহলে আমি দাগাবো 4 নাম্বার। 4 নাম্বারে রয়েছে ক খ উভয়ই উত্তর। ঠিক আছে, তাহলে আমি প্রশ্নের উত্তর জেনে গেলাম। পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কোনটি হতে পারবে। ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কোনটি হতে পারবে, আমি তোমাদের কিন্তু শুরুতেই লিখে দিয়েছিলাম। ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে, সেটা ক্যাপিটাল হোক আর স্মলার হোক। আমি বারবার বলতেছি ভেরিয়েবল একটা সেন্সিটিভ কেস, অবশ্যই এখানে ভেরিয়েবল নামকরণের সময় তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, এবং ভেরিয়েবলের নামকরণের যে নিয়মগুলো বলছি এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে, কোন চিহ্ন ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না, হ্যাঁ এগুলো জানতে হবে তোমাদের। আচ্ছা, ওই এক্সপোনেন্ট চিহ্নগুলো ব্যবহার করা যাবে না, ওই যে বললাম যে অ্যাট সাইন, তারপর পার্সেন্টেজ সাইন, ডলার সাইন, হেড সাইন, এগুলো ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে। আচ্ছা, এরপর দেখো, এরপর আমরা পাইথন কোড সম্পর্কে আলোচনা করেছিলাম। পাইথন কোড আমরা বেসিক কনসেপ্টে আলোচনা করেছিলাম। পাইথন কোড রয়েছে কিছু যেগুলোকে বলে কিওয়ার্ড, এগুলো কিন্তু সরাসরি তোমার ভেরিয়েবলে ইউজ করা যাবে না, তবে এর সাথে কোনো কিছু মানে যুক্ত করতে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের প্রশ্ন হলো ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কোনটি হতে পারবে। ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে এ থেকে জেড, ছোট হাতের হোক আর বড় হাতের হোক, আর আন্ডারস্কোর হবে। এছাড়া ভেরিয়েবলের নামের শুরুতে কোনো কিছু যদি নিয়ে আসি ওই ভেরিয়েবলটা পুরো কি হয়ে যাবে, ভুল হবে। আচ্ছা, তাহলে তিনটাই আছে আমার অপশনে, তিনটাই আমার ডেটা আছে, আমি তিনটা ডেটা নিয়ে আমি 4 নম্বর অপশন লাগাতে পারবো। কেমন? আচ্ছা, এরপরে দেখি আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন রয়েছে ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে না। কি হতে পারবে না ভাই? ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে না, কোনো বর্ণ হতে পারবে না, কোনো সংখ্যা হতে পারবে না। ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কি হতে পারবে না? কোনো প্রতীক চিহ্ন হতে পারবে? আচ্ছা, এখানে দেখো আমরা বলেছিলাম ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে না, সংখ্যা হতে পারবে না। নামের প্রথম অক্ষর ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে না, কোনো প্রতীক চিহ্ন হতে পারবে না। এরপর হতে পারবে না কি, কোনো সংখ্যা হতে পারবে না। দেখো একটু ভালো করে খেয়াল করো, ভেরিয়েবলের নামের, আমি প্রশ্ন বলেছি কি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতে পারবে নাকি, আমি ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর বলে দিয়েছি। ওই তিনটা জিনিস ছাড়া ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হতেই পারবে না। এ থেকে জেড বর্ণ, ছোট হাতের হোক আর বড় হাতের হোক আর আন্ডারস্কোর ছাড়া ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কোনো কিছু নিয়ে আসতে পারবেন না। যদি নিয়ে আসেন সে ভেরিয়েবলটার নামকরণ ভুল হয়ে যাবে। কোনো প্রতীক চিহ্ন নিয়ে আসা যাবে না নামের শুরুতে, সংখ্যা নিয়ে আসা যাবে না, সংখ্যা বলতে 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো নিয়ে আসা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে বর্ণ নিয়ে আসা যাবে। তাহলে আমার এখানে প্রশ্ন বলেছে ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর কি হতে পারবে না, তাহলে আমি সংখ্যা এবং প্রতীক চিহ্ন 2 এবং 3 নাম্বার ডাটা, আমি 2 এবং 3 নাম্বার ডাটা রয়েছে কোথায়, অপশনে 3 নাম্বার রয়েছে, আমি 3 নাম্বার অপশন দাগিয়ে দেবো। এটা হলো আমার সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নের কি রয়েছে দেখো, ভেরিয়েবলের প্রথম অক্ষর কোনটি হতে পারবে না। আবার একই প্রশ্ন দেখো, ভেরিয়েবলের প্রথম অক্ষর কোনটি হতে পারবে না। ভেরিয়েবলের প্রথম অক্ষর হতে পারবে আন্ডারস্কোর এবং এ থেকে জেড, ছোট হাতের হোক আর বড় হাতের হোক। তাহলে হতে পারবে না কোনটা, না হতে পারবে না, এটাকে খেয়াল করতে হবে ভালোভাবে। হতে পারবে না এই 0 থেকে 9, প্রতীক চিহ্ন হতে পারবে না, হতে পারবে আন্ডারস্কোর। ওকে, হতে পারবে এ থেকে জেড, ছোট হাতের বড় হাতের। তাহলে আমার 1 এবং 2 উত্তর রয়েছে ক নাম্বার অপশনে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আচ্ছা, এখন তোমাদের এই ভেরিয়েবল নামকরণের বিষয়গুলো অবশ্যই এই একই প্রশ্ন দেখো, আমি একটু ভেরিয়েশন নিয়ে প্রশ্নগুলো আমাদের এখানে ইজিআইসিটি বইতে সাজানো আছে। হ্যাঁ, তো এখানে দেখো এটা এভাবে কেন করা হয়েছে, যেন তোমরা একটা টাইপ থেকে প্রশ্ন কিভাবে আসতে পারে, পরীক্ষায় আসতে পারে সেটা বোঝানোর জন্য তোমাদের এই বিভিন্ন ধরনের প্রশ্ন আমার প্যাটার্নে আমরা তৈরি করে দিয়েছি। যে প্রশ্নগুলো পড়লে তোমরা স্কুল পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা সেরা হতে পারবা, একেবারে সর্বোচ্চ নাম্বার পেতে পারবা। হ্যাঁ, আচ্ছা দেখো, এবার দেখো আমরা এখন পরবর্তী প্রশ্নে আমাদের দেখতে পাচ্ছি, পরবর্তী প্রশ্নে আমাদের রয়েছে প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে কি ব্যবহার করা যাবে। প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে আমি যে বলেছি প্রথম অক্ষরে এ থেকে জেড, এরপর 0 থেকে এ থেকে জেড এবং আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো প্রথম অক্ষরে। হ্যাঁ, কোনো সংখ্যা নিয়ে আসা যাবে না, কোনো প্রতীক চিহ্ন নিয়ে আসা যাবে না। হ্যাঁ, এ থেকে জেড যে কোনো বর্ণ নিয়ে আসতে পারবা। আচ্ছা, প্রথম অক্ষরের পর বাকি অক্ষরগুলোতে কি ব্যবহার করা যাবে। বাকি অক্ষরগুলোতে তুমি ব্যবহার করতে পারবা ওই এক্সপোনেন্ট চিহ্ন বলেছিলাম কয়েকটা, অ্যাট সাইন এবং ডলার সাইন এবং হেড সাইন, এবং এই সাইনগুলো তুমি ব্যবহার করতে পারবো না। এছাড়া অন্য যে কোনো সংখ্যা 0 থেকে 9 যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবা। আচ্ছা, 0 থেকে 9 ব্যবহার করা যাবে অবশ্যই,
শূন্য থেকে 9 ব্যবহার করা যাবে প্রথম অক্ষরের পর। এরপর দেখো এ থেকে জেড ছোট হাতের বা বড় হাতের, আন্ডারস্কোর যে কোনো জায়গায় তুমি ব্যবহার করতে পারবা, শুরুতে ব্যবহার করতে পারবা, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা। তাহলে 1 এবং 1 2 3 তিনটাই সঠিক, 4 নম্বর উত্তর আমার, ঠিক আছে। আচ্ছা পরে চলে যাবো ভেরিয়েবলের নামে কোন চিহ্নটি ব্যবহার করা যাবে। ভেরিয়েবলের নামে কোন চিহ্নটি ব্যবহার করা যাবে? ভেরিয়েবলের নামে ব্যবহার করা যাবে, আমি আগে বলেছি কিছু এক্সপোনেন্ট সাইনের নাম বলেছিলাম, অ্যাট সাইন, ডলার সাইন, তারপরে যে পার্সেন্টেজ সাইন, হেড সাইন বলেছিলাম। তো এই সাইনগুলো ভেরিয়েবলের নামে ব্যবহার করা যাবে না, লিখে দিয়েছিলাম এগুলো। তো ব্যবহার করা যাবে কোনটা? আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। দেখো শেষে 4 নম্বর অপশনে রয়েছে আন্ডারস্কোর, এটা হবে ব্যবহার করা যাবে এটা, আর এই তিনটা ব্যবহার করা যাবে না। ভেরিয়েবলের প্রথম অক্ষর কি হতে পারবে না? ভেরিয়েবলের প্রথম অক্ষর হতে পারবে না কি? দেখো ভেরিয়েবলের প্রথম অক্ষর হতে পারবে না, ওই যে আমরা চলে যাই, তিনটা যে রুলস লিখে দিয়েছিলাম। ভেরিয়েবলের প্রথম অক্ষর হতে পারবে না এই 4 নাম্বার, হ্যাঁ 4 সংখ্যাটি, মানে সংখ্যা হতে পারবে না। 3 নাম্বার অপশনে রয়েছে যে আমার ভেরিয়েবলের নামের ছোট হাতের এ থেকে জেড এবং বড় হাতের বি এ থেকে জেড, হ্যাঁ এটা হতে পারবে, যে কোনো বর্ণ হতে পারবে, মোট কথা যে কোনো বাংলা ইংরেজি বর্ণমালা যে কোনো বর্ণ কি হতে পারবে, হ্যাঁ। এরপর ছোট হাতের হোক আর বড় হাতের হোক, এরপর হতে পারবে কি আন্ডারস্কোর। ভেরিয়েবলের প্রথম অক্ষর, প্রশ্নটা ভালো করে দেখবা, ভেরিয়েবলের প্রথম অক্ষর কি হতে পারবে না? ভেরিয়েবলে এই 4টাই হতে পারে, 0 থেকে 9, এ থেকে জেড এবং আন্ডারস্কোর ভেরিয়েবল হতে পারে, কিন্তু প্রথম অক্ষরে হতে পারবে না সংখ্যা। প্রথম অক্ষরে হতে পারে না সংখ্যা। আচ্ছা পরবর্তী আমরা অপশনে চলে যাব। পরবর্তী অপশনে কি রয়েছে দেখো, দেখো কি রয়েছে, এই যে ভেরিয়েবলের নামকরণের নিচের কোনটি ব্যবহার করা যাবে না? ভেরিয়েবলের নামকরণের নিচের কোনটি ব্যবহার করা যাবে না? ভেরিয়েবলের নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসবে এটা, এটা ভালো করে তোমাদেরকে জানতে হবে, এবং নিয়ম নামকরণগুলো তোমরা অবশ্যই বেসিক কনসেপ্ট থেকে শিখে ফেলবা। বেসিক কনসেপ্ট থেকে তোমাদের শিখতে হবে নামকরণ, তোমরা তাহলে উত্তরগুলা করতে পারবা। ওকে, আচ্ছা এখন আমরা দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের ভেরিয়েবলের নামকরণের নিচের কোনটি ব্যবহার করা যাবে না? ভেরিয়েবলের নামকরণে ব্যবহার করা যাবে না ওই যে এক্সপোনেন্ট সাইন, এই যে এটা অ্যাট সাইন ব্যবহার করা যাবে না, অ্যাট সাইনটা ব্যবহার করা যাবে না ভেরিয়েবলের নামকরণে। তাহলে আমার উত্তর রয়েছে খ নম্বর অপশনে, আর বাকিগুলো করা যাবে। হ্যাঁ, ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হিসেবে কোনটি ব্যবহার করা যাবে? ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হিসেবে কোনটি ব্যবহার করা যাবে? প্রথম অক্ষর, এই যে প্রথম অক্ষর বলতেছে বারবার, এগুলো ভালোভাবে নোট করে ফেলো। প্রথম অক্ষরে ওই 3টা বিষয় ছাড়া, যেমন বর্ণমালা, ইংলিশ বর্ণমালা এ থেকে জেড ছোট হাতের বড় হাতের এবং আন্ডারস্কোর, এই 3টা ছাড়া কোনো কিছুই বসবে না প্রথম অক্ষরে। ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর হিসেবে কোনটি ব্যবহার করা যাবে? শুধু এই আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, আর বাকিগুলো কি সংখ্যা, এবং এটা তো হবেই না, ভেরিয়েবলে কোথায় বসবে না, অ্যাট সাইড। আচ্ছা এরপরে আমরা চলে যাব, এরপরে প্রশ্ন দেখো। এরপরের প্রশ্ন হলো আমাদের, এরপরে ভেরিয়েবল নিয়ে আরেকটা প্রশ্ন আছে, দেখো ভেরিয়েবলের সঠিক নাম হলো কে? যে নামকরণ বলতে বলতে নামকরণ চলে আসলো, নামকরণ বলতে বলতে নামকরণ চলে আসলো। এবার দেখি নামকরণগুলো কিরকম হতে পারে, আমরা দেখি ভেরিয়েবলের সঠিক নাম কি। ভেরিয়েবলের নামকরণে আমি এতক্ষণ অনেক আলোচনা করেছি, দেখো তোমরাই বলো এবার ভেরিয়েবলের সঠিক নাম হলো কি? ভেরিয়েবলের সঠিক নাম, এখানে স্পেস আছে ভাই, ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডির এখানে স্পেস আছে, স্পেস না দিয়ে যদি আমার এখানে স্ল্যাশ দিত, সরি স্পেস না দিয়ে যদি আমাকে একটা দিত, আন্ডারস্কোর দিত, কোনো সংখ্যা দিত, তাহলে এটাকে আমি ভেরিয়েবল হিসেবে নিতে পারতাম, কিংবা স্পেস কেটে একসাথে লেখলেও আমরা নিয়ে নিতে পারতাম, কিন্তু এখানে নেওয়া যাচ্ছে না। তাহলে ভেরিয়েবলের সঠিক নাম হলো কি? এটা হবে না, এটা কাটা দিলাম। এরপর কি দেখো, এইটা হবে, কিন্তু এখানে কোনো স্পেস নাই, একটা শব্দ, ভেরিয়েবল হবে কি একটা শব্দ হবে। আচ্ছা এরপর দেখো ভেরিয়েবল 3 নম্বর অপশন আছে, ভেরিয়েবলের এখানে আগে কি রয়েছে একটা আন্ডারস্কোর রয়েছে, কোনো প্রতীক, কোনো সংখ্যা, কোনো চিহ্ন ভেরিয়েবলের নামের শুরুতে থাকতে পারবে না, শুধু আন্ডারস্কোর বসতে পারবে। ওকে, আচ্ছা আন্ডারস্কোর রয়েছে, তাহলে আমার 2 এবং 3 আমি পেয়ে গেলাম। 2 এবং 3 উত্তর রয়েছে কোন অপশনে? 2 এবং 3 উত্তর রয়েছে গ নাম্বার অপশনে, তাহলে আমি সঠিক উত্তর পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে কোনটিকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না? ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, সেটা তোমরাই বুঝতে পেরেছো কোনটা হবে। ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, দেখি তোমরা পারো কিনা। মাই নেম, এটা তো ভেরিয়েবলের নাম হয়, ভেরিয়েবলের নাম হয় মাই নেম। কেন হয়? এখানে স্পেস ছিল, স্পেসের জায়গায় আন্ডারস্কোর দিয়ে দিয়েছে, এটা হয়। করা যাবে না কোনটা দেখি, শুরুতে আন্ডারস্কোর আছে, এটা হয়, এটাও হবে।
4 নাম্বারটা দেখো ABC, একটা শব্দ কিন্তু এটাও হয়। প্রিন্ট, প্রশ্নে জাগতে পারে এটা কেন হবে না, এটাও তো হয়। হ্যাঁ এটা হয় কিন্তু হবে না। কি কারণে হবে না? আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নোট করে ফেলি সাথে সাথে, যে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। এক ভেরিয়েবল যেহেতু একটি শব্দ, একটি শব্দ, ABC নিলে কেন আমি প্রিন্ট নিতে পারবো না? আমি বুক নিলে, আমি পেন নিলে, আমি টেকনিক শুধু নিলে, আমি শুধু ইজি নিলে, শুধু এডুকেশন নিলে, হ্যাঁ তাহলে কেন প্রিন্ট নেওয়া যাবে না সেটা জানতে হবে না? এটা নোট করে ফেলো। এবার দেখো পাইথন, দেখতে পাচ্ছ তোমরা পাইথন, পাইথন পাইথন একটা ভার্সন লিখতেছে পাইথন 3.10। এই ভার্সনটা রিলিজ হয়েছে সম্ভবত 2021 সালের পরে। এই পাইথন ভার্সনটার মধ্যে 35টা কিওয়ার্ড রয়েছে। কতটা বললাম? 35টা। এই পাইথন ভার্সনটার মধ্যে 35টা কিওয়ার্ড রয়েছে। কিওয়ার্ড রয়েছে 35টা। এই কিওয়ার্ডগুলোকে কিন্তু বলা হয় কিন্তু পাইথন কোড। 35টা পাইথন কোড রয়েছে। এই 35টা পাইথন কোড কোনো কোডই সরাসরি বসানো যাবে না, ভেরিয়েবল হিসেবে নেওয়া যাবে না। তবে নেওয়া যাবে সেক্ষেত্রে অবশ্যই এর আগে আন্ডারস্কোর কিংবা শেষে এই পাইথন কোড বা পাইথন কিওয়ার্ড এর শেষে আন্ডারস্কোর, যে কোনো মানে শেষে বা শুরুতে বসালে অবশ্যই আন্ডারস্কোর বসাতে হবে কিংবা যে কোনো বর্ণ বসাতে হবে। আর শেষে বসালে অবশ্যই যে কোনো সংখ্যা বসাতে পারো, 0 থেকে 9। তাহলে সেক্ষেত্রে কি এটা তুমি ভেরিয়েবল হিসেবে নিতে পারবা। তাহলে পাইথন কোড মানে কিওয়ার্ড এগুলো কি ভেরিয়েবল হিসেবে নিতে পারবে না। তোমাকে পাইথন কোড সম্পর্কে একটু জানতে হবে। গুরুত্বপূর্ণ পাইথন কোড সম্পর্কে আমি বেসিক কনসেপ্টসে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, সবগুলোর নাম আমি দেখিয়েছিলাম। তো ওইগুলো তোমরা বেসিক কনসেপ্ট ক্লাসে দেখে আসবা। যেমন ফলস ট্রু, হ্যাঁ ফলস ট্রু রয়েছে, এরপর ব্রেক রয়েছে, নান রয়েছে, কন্টিনিউ রয়েছে, ইফ রয়েছে, এলস রয়েছে, এলিফ রয়েছে। এগুলো হলো কি গুরুত্বপূর্ণ খুবই পাইথন কোড। 35টা পাইথন কোড রয়েছে। তো এই 35টা পাইথন কোড কোনো কোডই সরাসরি ভেরিয়েবলের নামকরণ করা যাবে না। ভেরিয়েবলের নামকরণ করতে হলে অবশ্যই শুরুতে তোমাকে একটা যে কোনো বর্ণ নিয়ে আসতে হবে, এ থেকে জেড কিংবা আন্ডারস্কোর নিয়ে আসতে হবে। আর শেষে দিলে তোমরা সংখ্যা দিতে পারবা 0 থেকে 9, যা আমি যে নিয়মটা বলেছি ভেরিয়েবল গঠন করা যাবে। সরাসরি এক শব্দ হইল ভেরিয়েবল হিসাবে কিওয়ার্ড কিংবা পাইথন কোড নেওয়া যাবে না। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্ন আমি চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আমাদের কি রয়েছে দেখার আগ্রহ তোমাদের মাঝে না? এবার দেখো পরবর্তী প্রশ্নে রয়েছে নিচের কোনটি পাইথন ভাষায় ভেরিয়েবলের সঠিক নাম? একই রকম প্রশ্ন, একই রকম আলোচনা। হ্যাঁ, তাই আমি বলে দিচ্ছি সঠিক নাম কোনটি। সঠিক নাম হলো, এই যে সংখ্যা আগে নিয়ে আসা যাবে না, সংখ্যা আগে কি নিয়ে আসা যাবে না, সংখ্যা শেষে নিয়ে আসতে হবে। শুরুতে শুধু বসবে আন্ডারস্কোর, আর কোনো প্রতীক বসবে না। ওকে, আচ্ছা এটা হবে না, এটা তো হবেই না, হওয়ারই কথা না। হ্যাঁ, কারণ এক্সপোনেন্ট সাইন, এটা হবে না। এরপর প্রিন্ট হচ্ছে পাইথন কোড বা পাইথন কিওয়ার্ড, এটা হবে না। হ্যাঁ, আচ্ছা এরপর ন্যাশনাল আইডি। দুটো শব্দ ছিল, দুটো শব্দের মাঝখানে আমি কি বসাই দিয়েছি, দুটো শব্দের মাঝখানে এখানে প্রশ্নে বসানো হয়েছে যে একটা আন্ডারস্কোর। তাহলে কি এটা পাইথন মানে এই কোডটা ভেরিয়েবলের সঠিক নাম, মানে এই শব্দটা ভেরিয়েবলের কি সঠিক নাম। আচ্ছা, বাকি 3টা আমি নিতে পারতেছি না, তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 4 নাম্বার। আচ্ছা, এরপরে আমরা প্রশ্ন চলে যাচ্ছে ভেরিয়েবলের কোন নামকরণটি ভুল। ভেরিয়েবলের নামকরণটি ভুল কোনটি? ভেরিয়েবলের নাম শেষে সংখ্যা বসানো যাবে, শব্দের শেষে ওকে বসানো যাবে, শুরুতে সংখ্যা নিয়ে আসা যাবে না, তাহলে এটা ভুল। হ্যাঁ, এটা ভুল। এটা সঠিক, আন্ডারস্কোর শুরুতে আসছে, এটাও সঠিক। তাহলে ভুল কোনটা? এইটা ভুল। তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোনটা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার, সঠিক উত্তর হবে হলো এই যে এটা, মানে সঠিক উত্তর মানে হলো ভুল, এটা ভুল নামকরণ। আমার প্রশ্ন চেয়েছে ভেরিয়েবলের কোন নামকরণটি ভুল, মানে ভুল নামকরণ রয়েছে খ নাম্বারে অপশনে, এটাই আমার সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কোনটি সঠিক ভেরিয়েবল? সঠিক ভেরিয়েবল কোনটি? সঠিক ভেরিয়েবল ওই যে একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন বিভিন্নভাবে করা হয়েছে তোমাদের জন্য, যেন তোমরা পরীক্ষার হলে বিভ্রান্তির মধ্যে না পড়ো। আচ্ছা, কোনটি সঠিক ভেরিয়েবল? আর এই আরেকটা কথা বলে রাখি, এই অধ্যায়টা 6ষ্ঠ অধ্যায় কিন্তু একেবারে নতুন একটা অধ্যায়, প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এই অধ্যায়টা এখনও পর্যন্ত কোনো পরীক্ষায় আসে নাই। হ্যাঁ, এই বছর নতুন সংযোজিত হয়েছে, কোনো পরীক্ষায় আসে নাই, কোনো বোর্ডেও আসে নাই। এই প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য তৈরি করেছি, যেন বিভিন্নভাবে তৈরি করেছি পরীক্ষার হলে যেন তোমরা এখান থেকে একবার সর্বোচ্চ নাম্বার পেতে পারো। ইজি আইসিটি বই থেকে এই প্রশ্নগুলো সমাধান করাচ্ছি। ওকে, আচ্ছা এবার দেখো
কোনটি সঠিক ভেরিয়েবল? কোনটি সঠিক ভেরিয়েবল? সঠিক ভেরিয়েবল এখানে দেখো কী কী রয়েছে। সঠিক ভেরিয়েবল আমার নিয়ম অনুযায়ী প্রথমটাই হয় সঠিক ভেরিয়েবল, কারণ এখানে মাঝখানে দুটো শব্দের মাঝখানে আন্ডারস্কোর রয়েছে, একটা শব্দ হয়ে গেছে। হ্যাঁ, একটা শব্দ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরেগুলো কিন্তু ভুল আছে, দেখবে যে অ্যাট সাইন ব্যবহার করা যাবে না, বলেছি এক্সপোনেন্ট সাইন ব্যবহার করা যাবে না, এটা ভুল। এবং মাই ভার এখানে কিন্তু স্পেস আছে, হ্যাঁ হবে না। আর প্রিন্ট হলো কিওয়ার্ড বা পাইথন কোড। পাইথন কোড বা কিওয়ার্ড সরাসরি ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে কোনো সংখ্যা বা প্রতীক শেষে ব্যবহার করতে হবে। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হলো কোনটি ভুল ভেরিয়েবল নামকরণ? ভুল ভেরিয়েবল নামকরণ যদি আমি দেখি, তাহলে আমার এখানে কী কী ডাটা রয়েছে আমাদের দেখতে হবে। এখানে রয়েছে এই যে এইটা ভুল ভেরিয়েবল, এখানে সাইন ব্যবহৃত হয়েছে, এটা ভুল ভেরিয়েবল। আচ্ছা, এরপর রয়েছে সংখ্যা আগে রয়েছে, এটাও ভুল। হ্যাঁ, এটাও ভুল, আগে সংখ্যা নিয়ে আসা যাবে না। এরপর অ্যাড সাইন নিয়ে আসা হয়েছে, বা তিনটাইতে ভুল। হ্যাঁ, তিনটাই ভুল রয়েছে, তাহলে কি কোনো সঠিক নামকরণ নাই। তাহলে আমি কোনটি ভুল ভেরিয়েবল নামকরণ? ভুল ভেরিয়েবল নামকরণ হলো 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশন হলো ভুল ভেরিয়েবল নামকরণ। তো আমি 4 নাম্বারে দেখতে পাচ্ছি 1 2 3, সঠিক উত্তর 4, কিন্তু ভুল সঠিক ভেরিয়েবল একটাও না, একটাও সঠিক ভেরিয়েবল নাই, সবগুলো ভুল ভেরিয়েবল। হ্যাঁ, তো সঠিক উত্তর হলো 4 নাম্বার, তিনটাই আমার। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা যাব হলো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে রয়েছে আমাদের কোনটি ভেরিয়েবলের সঠিক নামকরণ। একই প্রশ্ন দেখো বারবার বিভিন্নভাবে করা হয়েছে। আচ্ছা, এটা তোমরা বুঝতে পারছো, পারবা। আচ্ছা, তারপর আমি বলে দিই সঠিক উত্তর কোনটা। দেখো এটা হলো সঠিক উত্তর, কোনটি সঠিক নামকরণ। হ্যাঁ, এটাও সঠিক উত্তর, সংখ্যা শেষ আছে। এটা কি, এটাও সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর 1 2 3, 1 2 3 4 নম্বর অপশন আছে। আচ্ছা, তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এগুলো তোমরা নিজে নিজে পারবা। হ্যাঁ, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 80 নাম্বার প্রশ্ন, দেখো কি রয়েছে। 80 নাম্বার প্রশ্ন রয়েছে ভেরিয়েবলের মধ্যে ডাটা জমা করার জন্য। হ্যাঁ, ভেরিয়েবলের মধ্যে ডাটা জমা করার জন্য কি ডাটা জমা করার জন্য কোন চিহ্নটি ব্যবহার করা হয়? ভেরিয়েবলের মধ্যে ডাটা জমা করার জন্য কোন ডাটা, এখন আমরা দেখো আমরা কিন্তু এতক্ষণ সাইন টাইন পড়তে পড়তে, বিভিন্ন সাইন চিহ্ন সংখ্যা পড়তে পড়তে মাথার মধ্যে কত কিছু গ্যাঞ্জাম লেগে গেছে। এবার দেখো, ডাটা জমা করার জন্য, ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদের কি প্রয়োজন? ভ্যালু অ্যাসাইন করার জন্য সমান চিহ্ন কিন্তু প্রয়োজন। হ্যাঁ, উল্টাপাল্টা দাগানো যাবে না উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি, ভেরিয়েবলের মধ্যে ডাটা জমা করার জন্য আমাদের অবশ্যই কি ভ্যালু অ্যাসাইন করার জন্য আমাদের অবশ্যই কি সমান চিহ্ন ব্যবহার করতে হবে। হ্যাঁ, সমান চিহ্ন, এই যে এটা। এই যে আমি যে একটু আগে বলেছিলাম, তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম একটা প্রশ্নে, যে কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়। এটা একটা লিখলাম, এই যে যেটা রেখে আমি সাপোজ মনে করা বয়স 25, তাহলে ভ্যালু অ্যাসাইন করতে হলে অবশ্যই সমান দিতে হবে। সমান চিহ্ন দিলে আমার বয়সটা কি দেখাবে? 25 দেখাবে। হ্যাঁ, তো এটা হলো ভ্যালু অ্যাসাইন করা, মানে কি ভ্যালু অ্যাসাইন করতে সমান চিহ্ন দিয়ে। ওকে। আচ্ছা, এখন পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। পরবর্তী প্রশ্ন চলে যেতে হবে। আচ্ছা, আমার এখানে পরবর্তী প্রশ্ন রয়েছে ভেরিয়েবলের ডেটা জমা রাখার ক্ষেত্রে আসলে তোমাদের এই নিয়মগুলো জানতে হবে, যে এই বিষয়গুলো, টপিকগুলো, যে আসলে ভেরিয়েবলে কীভাবে ডাটা জমা হয়, সেগুলো আমি বেসিক কনসেপ্টসে খুব সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন হলো যে কিভাবে ভেরিয়েবলের মধ্যে ডাটা জমা করাকে কি বলা হয়। ওই যে একটু আগে বলে আসলাম, সমান চিহ্ন দিয়ে ভেরিয়েবলে ডাটা জমা করা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। তো এটাকে কি বলে? জমা করাকে বলা হয় ভ্যালু অ্যাসাইন করা। এই যে অপশনে রয়েছে ভ্যালু অ্যাসাইন করা, আমরা ভ্যালু অ্যাসাইন করা লাগিয়ে দিব। ভ্যালু অ্যাসাইন করা, ঠিক আছে, ভ্যালু অ্যাসাইন করা। ভেরিয়েবলের মধ্যে ডেটা জমা করাকে কি বলা হয়? ভ্যালু অ্যাসাইন করা। ভ্যালু অ্যাসাইন করতে হবে আমাদের। হ্যাঁ, ভ্যালু অ্যাসাইন করা, এটা দাগাতে হবে, আমরা এটা দাগিয়ে ফেলবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে দেখো কি রয়েছে আমাদের। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের যে ভ্যালু অ্যাসাইন করা মানে কি? ভ্যালু অ্যাসাইন করা মানে ডাটা জমা করা, এটা তো তোমরা জানো। ভ্যালু অ্যাসাইন করা মানে ডাটা জমা করা। আচ্ছা, এটা হবে আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আচ্ছা, তারপরে দেখি পাইথনে এজ ভেরিয়েবলের মান কিভাবে 30 রাখা হয়। পাইথনে এজ ভেরিয়েবলের মান কিভাবে 30 রাখা হয়, সেটা আমি তোমাদের একটু আগেও দেখিয়েছি, যে পাইথনে কিভাবে এজ ভেরিয়েবলের মান 30 রাখা যায়। এই যে এজ, দেখো যে এটা এজ সমান ইকুয়াল সাইন দিয়ে আমরা ডাটা অ্যাসাইন করতে পারবো। সেক্ষেত্রে আমাকে কি, এই যে এইভাবে, যে এটা দিয়ে আমরা করতে পারবো। তাহলে কি খ নাম্বার উত্তর। এজ সমান 30 রাখা যায় কিভাবে? সমান চিহ্ন
করে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। তো প্রশ্নটা দেখো কি বলেছে, প্রোগ্রামের 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 ভেরিয়েবলের মান কতবার পরিবর্তন করা যায়? প্রোগ্রামে ভেরিয়েবলের মান তুমি যতবার পারো ততবার করতে পারবে, একাধিকবার। তাহলে উত্তর হবে 3 নাম্বার। এরপরে দেখো, ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে কি হয়? ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে কি হবে? পূর্বের মানটি থেকে যাবে না, পূর্বের মানটি চলে যাবে, নতুন মান আসলে নতুন মান নিয়ে কাজ করবে। আচ্ছা, পূর্বের মানটি কে যাবে? মুছে যাবে, পূর্বের মানটি মুছে যাবে, সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা হয়, সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা হয়। তাহলে আমার উত্তর হচ্ছে কি, ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে কি হয়? ভেরিয়েবলের মধ্যে নতুন মান অ্যাসাইন করা হলে পূর্বের মানটি মুছে যাবে, সর্বশেষ অ্যাসাইন করা মানটি জমা হয়। তাহলে আমার উত্তর রয়েছে 3 নাম্বার অপশনে 2 ও 3। পরবর্তী প্রশ্ন দেখে কি রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে স্ট্রিং নিয়ে আসে। স্ট্রিং ভেরিয়েবলের কিসের মধ্যে তথ্য রাখতে হয়? আচ্ছা, স্ট্রিং ভেরিয়েবলে কিসের মধ্যে তথ্য রাখতে হয়? তথ্যটা আমরা রাখবো হলো সিঙ্গেল কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবো। সিঙ্গেল কোটেশন বলতে যেমন আমি স্ট্রিং আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, এটা হলো একটা প্রি ডিফাইন্ড ফাংশন। প্রি ডিফাইন্ড ফাংশন, এর মধ্যে কিভাবে আমি তথ্য রাখবো? স্ট্রিং মানে শব্দ বা অক্ষর নিয়ে কাজ করে। তো আমি দেখাচ্ছি তোমাদের, যে স্ট্রিং str, এটার মধ্যে সিঙ্গেল কোটেশনে রাখতে হবে, যে আমি যাই দিই না কেন, হ্যাঁ, কোনো শব্দ বা অক্ষর দেই না কেন, আমি এ দিলাম, এ দেওয়ার পর এটা ভ্যালু অ্যাসাইন করবে কি, এ আসবে। কোনো শব্দ দিলে শব্দ আসবে, অক্ষর দিলে অক্ষর আসবে, এর কাজই এটা। স্ট্রিং ভেরিয়েবলে কিসের মধ্যে তথ্য রাখতে হয়? সিঙ্গেল কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশন। তাহলে আমার অপশন রয়েছে ক নাম্বারে, সিঙ্গেল কোটেশন। এরপরে রয়েছে, ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারে কোথায় জমা হয়? ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারে কোথায় জমা হয়? কম্পিউটারে জমা হয় হলো র্যামে জমা হয়। কম্পিউটারে র্যাম, ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারে কোথায় জমা হয়? র্যামে জমা হয় অস্থায়ীভাবে। তাহলে যে কোনো প্রোগ্রামের কাজ আমরা র্যামটা এর আগে বলেছিলাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরিটা কি হয়? এই মেমোরিটা আমাদের একটা ভলাটাইল মেমোরি, হ্যাঁ, অস্থায়ী মেমোরি। এটা ক্ষণিকের জন্য প্রোগ্রাম কাজ করে কম্পিউটারে ক্ষণিকের জন্য জমা রাখতে পারে। বিদ্যুৎ চলে গেলে বা প্রোগ্রাম বন্ধ হয়ে গেলে এই র্যাম থেকে কিন্তু সেই তথ্যগুলো মুছে যায়, হারিয়ে যায়। তা আমরা ভেরিয়েবলের মধ্যে আমরা যে ডেটা জমা রাখি তা কম্পিউটারে কোথায় জমা হয়? র্যামে জমা হয়। সঠিক উত্তর রয়েছে কতে। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে রয়েছে কি, নিচের উদ্দীপকটি পরে 88 ও 89 নং প্রশ্নের উত্তর দাও। আবার সেই উদ্দীপক। আচ্ছা দেখো, নিচের উদ্দীপকটি পরে 88 ও 89 নং প্রশ্নের উত্তর দাও। এখানে উদ্দীপকে বলা হয়েছে জনি কি, দেখো, জনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। জনি কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে একটি পাইথন প্রোগ্রাম তৈরি করেছে। সেখানে সংখ্যা নিয়ে কাজ করতে হয়। বাবা, পাইথন প্রোগ্রাম তৈরি করেছে, সেখানে সংখ্যা নিয়ে কাজ করতে হয়। তাহলে সংখ্যা নিয়ে কাজ করতে হয়, আমরা অনেকগুলো ফাংশন জেনেছি বেসিকে, যে সংখ্যা নিয়ে কাজ করে কোনটা, আমরা দেখি প্রশ্নে কি পাচ্ছি। আচ্ছা দেখি, এখন দেখো, জনি তার প্রোগ্রামে ডেটা কোথায় সংরক্ষণ করবে? ডেটা সংরক্ষণ করবে একটু ঝামেলা করতেছে বোর্ডটা। আচ্ছা, ডেটা সংরক্ষণ করবে। জনি তার প্রোগ্রামে ডেটা কোথায় সংরক্ষণ করবে? ডেটা সংরক্ষণ করবে কোথায়? ডেটা সংরক্ষণ করবে ভেরিয়েবলে। ভেরিয়েবলে আমরা ভ্যালু অ্যাসাইন করি, তাই না? ভেরিয়েবলে ডেটা সংরক্ষণ করা হয়। তাহলে আমার উত্তর হবে কি, 4 নাম্বার। জনি তার প্রোগ্রামে ডেটা কোথায় সংরক্ষণ করবে? ভেরিয়েবলে। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, জনি তার প্রোগ্রামে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করতে হবে। ডেটা সংরক্ষণের জন্য, ওই যে আমি এর আগে বলেছি সংখ্যা নিয়ে কাজ করবে, হ্যাঁ, সংখ্যা নিয়ে কাজ করবে অবশ্যই। আমি একটু আগে বলেছিলাম সংখ্যা নিয়ে কাজ করবে, যে ইন্টিজার, হ্যাঁ, ডেটা টাইপগুলো যে রয়েছে, ডেটা টাইপগুলো সংখ্যা নিয়ে কাজ করে। এর মধ্যে ইন্টিজার আছে, পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, আর ফ্লোটিং নাম্বার আছে, ভগ্নাংশ নিয়ে কাজ করে। সংখ্যা নিয়ে কাজ করে ডেটা টাইপগুলো। স্ট্রিং আছে, স্ট্রিং হলো তোমার শব্দ বা অক্ষর নিয়ে কাজ করে। তাহলে আমার জনিকে তার প্রোগ্রামে ডেটা সংরক্ষণের জন্য ব্যবহার করতে হবে। এই যে আগে উদ্দীপকটা আমি আরেকবার দেখাচ্ছি, এই উদ্দীপকে কিন্তু বলে দিয়েছে যে সে এমন একটা পাইথন প্রোগ্রাম তৈরি করেছে যেখানে সংখ্যা নিয়ে কাজ করতে হয়। সংখ্যা নিয়ে কাজ করে শুধু ইন্টিজার
ফ্লোটিং নাম্বার, এই ডেটা টাইপগুলো সংখ্যা নিয়ে কাজ করে। আমার এখানে অপশনে ছিল কি, অপশনে ছিল str স্ট্রিং ডেটা টাইপ আছে, এরপর ফ্লোট ডেটা টাইপ আছে, int মানে ইন্টিজার ডেটা টাইপ আছে। তো এখানে দেখো এই ডেটা টাইপগুলোর মধ্যে এই দুইটা হলো সংখ্যা নিয়ে কাজ করে, এই দুইটা সংখ্যা নিয়ে কাজ করে, আর এটা শব্দ বা অক্ষর নিয়ে কাজ করে। হ্যাঁ, শব্দ বা অক্ষর নিয়ে কাজ করে স্ট্রিং, আর ফ্লোটিং আর int এটা ইন্টিজার কাজ করে হলো কি সংখ্যা নিয়ে। তাহলে আমার সঠিক উত্তর রয়েছে 2 এবং 3-এ। 2 এবং 3 যেই অপশনে সেটা আমরা উত্তর দাগিয়ে দিব। 2 এবং 3 রয়েছে আমার গ নাম্বার অপশনে, 2 এবং 3 উত্তর, সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা। পরবর্তী প্রশ্ন দেখি আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্ন হলো কোন ভেরিয়েবলে ডাটা টাইপ বের করা যায়। প্রশ্ন বলেছে কোন ভেরিয়েবলে ডেটা টাইপ বের করা যায়। হ্যাঁ, কোন ফাংশনের মাধ্যমে, কোন ভেরিয়েবলে আমরা ডেটা টাইপ বের করতে হলে কোন ফাংশনের মাধ্যমে বের করতে পারবো। আচ্ছা, সেটা দেখাচ্ছি আমি। কোন ভেরিয়েবলে ডেটা টাইপ বের করতে হলে একটু, কোনো ভেরিয়েবলে ডেটা টাইপ বের করতে হলে আমাদের কি করতে হবে, কোন ডেটা টাইপ বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে, কোন ফাংশনের মাধ্যমে বের করা যায়। এই যে প্রিন্ট দেখতে পাচ্ছ, প্রিন্ট, আমি যদি প্রিন্ট লিখে এখানে ডেটা টাইপ, হ্যাঁ ডেটা টাইপ বের করতে চাইলে, আচ্ছা প্রিন্ট দিয়ে আমরা কি করতে পারি, আমরা এর আগে শিখেছিলাম প্রিন্ট দিয়ে আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে যে কোনো আমরা কোনো কিছু হেলো বা হাই দিলে সেটা কি হবে, স্ক্রিনে প্রদর্শিত হবে প্রিন্ট আকারে, ওকে, ডিসপ্লেড হবে। আর ইনপুট, হ্যাঁ ডেটা টাইপ, এখানে ইনপুট দিয়ে কি, ইনপুট দিয়ে আমরা কি করতে পারি, ইনপুট এগুলো কিন্তু প্রি ডিফাইন্ড ফাংশন, হ্যাঁ প্রি ডিফাইন্ড ফাংশন পাইথনের। তো ইনপুট দিয়ে কি করতে পারি, ইনপুট দিয়ে আমরা যে কোনো কিছু ইনপুট করতে পারি, ব্যবহারকারী ইনপুট করতে পারি আমরা ইয়াতে পাইথন প্রোগ্রামে। আর টাইপ দিয়ে কি করতে পারি, টাইপ, এই যে টাইপ, এই টাইপটা রয়েছে, ডেটা টাইপ বের করা যায় কোন ফাংশনের মাধ্যমে, পাইথনে প্রোগ্রামে যে প্রি ডিফাইন্ড ফাংশন রয়েছে টাইপ, এই টাইপ দিয়ে আমি জানতে পারবো, এই কোনো সংখ্যা বসাইলে এটার মধ্যে আমি জানতে পারবো যে এটা কোন ধরনের ডেটা টাইপ, পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ, হ্যাঁ নাকি অন্য কিছু, সেটা আমি জানতে পারবো। হ্যাঁ, সেটা আমি এই টাইপের মধ্যে বসাইলাম, মানে ডেটা টাইপটা জানিয়ে দিবে আমাকে, ওকে, ডেটা টাইপটা জানিয়ে দিবে যে কোন ধরনের ডেটা টাইপ এটা। আচ্ছা, এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে রয়েছে আমরা যে টেক্সট প্রিন্ট করতে চাই, সেটা প্রিন্ট এর ভিতরে কি লিখতে হয়, প্রিন্টের উপরে কি লিখতে হয়, যে ডেটা টাইপ আমি একটু আগে দেখেছি সিঙ্গেল কোটেশন লিখতে হয়, সিঙ্গেল কোটেশন দিলে কি ডিসপ্লেড হবে, মানে প্রদর্শিত হবে আউটপুট হিসেবে, সেটা সিঙ্গেল কোটেশনে। এটা আমার উত্তর রয়েছে, ক নাম্বার অপশনে। এরপরে আমরা দেখতে পাচ্ছি পাইথন ভাষায় হেলো প্রিন্ট করার কোড কোনটি, পাইথন ভাষায় হেলো প্রিন্ট করার কোড কোনটি, যেটা আমি একটু আগে লিখেছি। এই যে প্রিন্টের ভিতরে আমরা কি করব, প্রিন্টের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে কি লিখবো, সিঙ্গেল কোটেশন দিয়ে হেলো লিখবো, তাহলে আমি হেলোটা আমি স্ক্রিনে ডিসপ্লে করতে পারবো, ওকে, মানে আমি দেখতে পাবো আউটপুট হিসেবে। আচ্ছা, এটা হলো অপশনটা রয়েছে কোথায়, 3 নাম্বারে। তাহলে 3 নাম্বার হলো আমাদের উত্তর, হ্যাঁ 3 নাম্বারের উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। তো আমরা ডেটা টাইপ সম্পর্কে জানলাম, ভেরিয়েবল সম্পর্কে জানলাম, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো পরীক্ষা আসার মতন একেবারে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমরা যে প্রাইস ভেরিয়েবলে মানকে কিভাবে প্রিন্ট করা যায়, হ্যাঁ দেখতে পাচ্ছি যে প্রাইস ভেরিয়েবলের মানকে কিভাবে প্রিন্ট করা যায়। আমরা ওই যে প্রিন্টের মধ্যে প্রিন্ট করা যায় কিভাবে, আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে অবশ্যই সেটা আমাদের করতে হবে। তো সেটা করা যায় কিভাবে, আমরা প্রিন্ট লিখবো, প্রিন্ট লিখে যেই শব্দটা আমরা চাবো সেটা আমরা কি করব, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা নিয়ে সেটা আমরা দিলে আমরা সেটা আউটপুট হিসেবে ডিসপ্লেতে দেখতে পাবো, ঠিক আছে, ওকে। তো এখন আমাদের উত্তর হচ্ছে কোনটা, তাহলে উত্তর হলো খ নাম্বারটা আমাদের উত্তর হচ্ছে খ নাম্বার উত্তর, প্রাইস ভেরিয়েবলের মানকে কিভাবে প্রিন্ট করা যায়, এই যে এটা খ নাম্বার উত্তর, ওকে। তো দেখো তোমরা উদ্দীপকে একটা রয়েছে, উদ্দীপকে কি আছে, আসিফের স্কুলে আজ শিক্ষক পাইথন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে ক্লাস নিয়েছেন। শিক্ষক দেখলেন কিভাবে প্রিন্ট ফাংশন ব্যবহার করে খুব সহজেই কোনো লেখা প্রিন্ট করা যায়। কি করতেছিল আসিফ স্কুলে আজ শিক্ষক পাইথন প্রোগ্রামিং ভাষা শিখতেছিল, ক্লাস হচ্ছিল। তো তার শিক্ষক ক্লাস নিয়েছেন, তো শিক্ষক ক্লাস নেওয়ার সময় দেখালেন যে কিভাবে প্রিন্ট ফাংশন ব্যবহার করে খুব সহজেই কোনো লেখা প্রিন্ট করা যায়। আচ্ছা, এখন প্রশ্ন নাম্বারটা দেখো,
কোনো কিছু লেখার জন্য উদ্দীপকের ফাংশনটি ব্র্যাকেটের ভিতর কি ব্যবহার করতে হয়? ওই যে সিঙ্গেল কোটেশন বারবার বলে আসলাম এতক্ষণ। তো সিঙ্গেল কোটেশন হবে তোমাদের 3 নম্বর অপশন। এরপর দেখো কোন ধরনের ভাষায় ছোট হাতের বা বড় হাতের একই অক্ষর আলাদা হিসেবে বিবেচনা করা হয়? আচ্ছা, কেস সেনসিটিভ ভাষায়, যে ভেরিয়েবল যে কেস সেনসিটিভ ভাষায় আমি বলেছি যে একসাথে ছোট হাতের বড় হাতের একই অক্ষর আলাদা হিসেবে বিবেচনা করা হয়। এটা তোমার ভেরিয়েবলে কেস সেনসিটিভ ভাষায়। আচ্ছা, কেস সেনসিটিভ ভাষায়। এরপর আমরা যাবো পরের প্রশ্নে, পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দকে কি বলে? পাইথন প্রোগ্রামে সংরক্ষিত শব্দকে বলে কি? পাইথন প্রোগ্রামে কিন্তু সংরক্ষিত শব্দ, যে সংরক্ষিত শব্দ, এটাকে কি বলা হয়? কিওয়ার্ড বলা হয়। পাইথন প্রোগ্রামে সংরক্ষিত শব্দ, আমি এটাকে একটা ভার্সনের নাম রেখেছিলাম 3.10 ভার্সন পাইথন প্রোগ্রামে। এই 3.10তে 35টি শব্দ সংরক্ষিত আছে। এই পাইথন প্রোগ্রামে সংরক্ষিত শব্দগুলোকে সংরক্ষিত শব্দকে বলা হয় কিওয়ার্ড বা পাইথন কোড বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে কি রয়েছে? এই যে পাইথন যে ভার্সনটা আমি লিখে দিয়েছিলাম, দেখো তোমরা এই যে পাইথন এই ভার্সনটা এখন চলে আসছে। এইখানে দেখতে পাবা তোমরা যে ভার্সনটার মধ্যে কতটি শব্দ রয়েছে। আমি এটা অনেকবার বলেছি তোমাদের এই ক্লাসে। তো 35টি শব্দ রয়েছে। হ্যাঁ, 35টি শব্দ রয়েছে পাইথন ভার্সনটিতে। তো 35টি শব্দ আমরা দাগিয়ে দেবো, 35টি। আচ্ছা, 35টি কিওয়ার্ড রয়েছে বা পাইথন কোড রয়েছে। এরপর দেখো নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? ওই যে সংরক্ষিত শব্দকে কিওয়ার্ড বলা হয়, পাইথন কোড বলা হয়। সংরক্ষিত শব্দ নয় কোনটি? সংরক্ষিত শব্দ সম্পর্কে আমি এর আগে অনেকগুলো শব্দ বলেছিলাম, 35টি সংরক্ষিত শব্দ তোমরা জেনে নিবা। হ্যাঁ, সংরক্ষিত শব্দ এখানে এজ রয়েছে, ব্রেক রয়েছে, অ্যাকসেপ্ট রয়েছে। নাম্বার কোনো সংরক্ষিত শব্দ না। ট্রু ফলস রয়েছে সংরক্ষিত শব্দ, তাহলে নাম্বার হবে না, অপশনে নাম্বারটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে এটা, সংরক্ষিত শব্দ নয় এটা। কিওয়ার্ড নয় কোনটি? ওই যে পাইথন কিওয়ার্ড নয় কোনটি? পাইথন কিওয়ার্ড নয় কোনটি? পাইথন কিওয়ার্ড হলো ব্রেক হয়, ফলস হয়, ট্রু হয়, হ্যাঁ, অ্যাকসেপ্ট হয়। তো এগুলো আমরা জেনেছি। তো এখন হয় না কোনটা? ইনক্রিজ হয় না, ইনক্রিজ নাম্বার, এগুলো কোনো তোমার পাইথন কোড নয় বা কিওয়ার্ড নয়, সংরক্ষিত শব্দ নয়। আমরা সর্বশেষ প্রশ্ন এই টাইপের দেখো, ট্রু নান কন্টিনিউ, অ্যাজ, ব্রেক, অ্যাকসেপ্ট, এগুলো সবগুলো হলো সংরক্ষিত শব্দ বা কিওয়ার্ড বা পাইথন কোড। তাহলে এগুলোকে পাইথন প্রোগ্রামে কি বলে? এগুলোকে বলা হয় কিওয়ার্ড। পাইথন প্রোগ্রামে যে ওই 3.10 ভার্সনটিতে 35টি কিওয়ার্ড রয়েছে। কেমন? 35টি কিওয়ার্ড রয়েছে, তাহলে এগুলোর নাম হলো কিওয়ার্ড। আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম। সেই সাথে ক্লাসের সময়ও শেষ হয়ে গেল। আমরা পরবর্তী পর্বে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।